Hello viewers, Assalamu alaikum. This is Laili and welcome to my Manali vlog. আজকের এই ভিডিওতে আমি কভার করব ঢাকা থেকে কিভাবে সরাসরি দিল্লি হয়ে মানালি আসলাম, কিভাবে আমার জার্নি প্ল্যান করলাম এবং কিভাবে আমি মানালি এসে পৌঁছালাম তার বিস্তারিত আলোচনা করব। আর অবশ্যই মানালিতে আমি কিভাবে ঘুরলাম সেটাও বিস্তারিত আলোচনা করব। তাহলে আর দেরি না করে চলুন ভিডিও শুরু করি। মানালি আসার জন্য আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে ঢাকা থেকে দিল্লি বাই এয়ারে এবং দিল্লি থেকে মানালি আমরা বাসে যাব। আমরা সকাল 10টায় বাসা থেকে রওনা করলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। ঢাকা থেকে দিল্লি যাওয়ার জন্য আমাদের ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়ার বিকেল 3টায়। যেহেতু সকাল 11টায় চেকিং শুরু হবে, তাই আমরা সকাল সকাল বাসা থেকে যাত্রা শুরু করলাম। সিএনজি করে আমরা ব্যস্তনগরী ঢাকা ছেড়ে এগিয়ে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। যাত্রাপথে দেখা মিলল তৃতীয় টার্মিনালের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে, খুব শীঘ্রই উদ্বোধন হবে। আমাদের তৃতীয় টার্মিনাল উদ্বোধন হলে বহির্গমন যাত্রা আরো সহজ এবং উন্নত হবে। দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্টে। আমরা যাব টার্মিনাল 1-এর 3 নং গেটে। সিএনজি আমাদের সেখানেই নামিয়ে দিল। রাব্বি কথা বলছে তার ব্যাংকের মিট অ্যান্ড গ্রিট সার্ভিস অপারেটরের সাথে। আমাদেরকে রিসিভ করার জন্য এখানে লোক থাকার কথা ছিল। কিছুক্ষণ পর তাদের একজন প্রতিনিধি এসে আমাদের রিসিভ করল। আজকে এয়ারপোর্টে ভিআইপি মুভমেন্ট ছিল, যার কারণে সব জায়গায় খুব চেকিং। ভিডিও করতে বারবার মানা করে দিচ্ছে, তারপরেও আমি লুকিয়ে লুকিয়ে আমার ট্রাভেল ব্লগটি ভিডিও করছি। আমরা এখন এগিয়ে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। আমাদের মিট অ্যান্ড গ্রিন সার্ভিস অপারেটর আমাদের বোর্ডিং পাস আগেই কালেক্ট করে রেখেছিল, যার কারণে আমরা সরাসরি ইমিগ্রেশনের দিকে চলে যাচ্ছি। সিকিউরিটি পারপাসের জন্য ইমিগ্রেশনে এরিয়াতে কোনো ধরনের ভিডিও করা যাবে না। দেখা হচ্ছে ইমিগ্রেশনের পর। এখন দুপুর 12:30। আমাদের ইমিগ্রেশন শেষ হলো। ইমিগ্রেশনে শেষ করে আমরা এখন লাউঞ্জের দিকে যাচ্ছি। এয়ারপোর্টের লাউঞ্জগুলো সব দ্বিতীয় তলায় অবস্থিত। দ্বিতীয় তলায় সকল ব্যাংকের লাউঞ্জগুলো, যেমন ইবিএল, ইউসিবি, সিটি ব্যাংক এবং এমটিবি ব্যাংক সহ সবগুলো ব্যাংকের লাউঞ্জগুলো এখানে অবস্থিত। আমরা সিদ্ধান্ত নিয়েছি বলাকা লাউঞ্জে এসএস নিব। বলাকা লাউঞ্জের ভিতরেই সিটি এমএক্স এর লাউঞ্জ অবস্থিত। এটি হলো বলাকা লাউঞ্জ। অনেক পরিপাটি করে সাজানো এই লাউঞ্জটি। আমার জামাই লাউঞ্জের রিসেপশনের অফিসিয়াল ফর্মালিটিগুলো সম্পন্ন করে আমাদের দুজনের জন্য লাউঞ্জের অ্যাক্সেস কনফার্ম করছে। এই সুযোগে আমি গিয়ে লাউঞ্জের খাবারগুলো দেখতে থাকি, আজকের আইটেমে কি কি করছে তারা। এদিকে প্রথমে দেখতে পাচ্ছি কিছু জ্যাম রুটি স্লাইস করে রেখেছে, তারপর কিছু ফ্রুট সালাদ, পাস্তা এবং আমাদের নর্মাল যে সালাদগুলো থাকে, সাথে কিছু মিষ্টি আইটেম এবং তরমুজ ও পেয়ারাও এখানে রয়েছে। ফ্রেশ জুসের ব্যবস্থাও রয়েছে, সাথে আনলিমিটেড পানি এবং সফট ড্রিঙ্কস পান করতে পারবেন। মেন আইটেম হিসেবে রয়েছে স্টিম রাইস, খিচুড়ি, চিকেন বিরিয়ানি, গরুর মাংস ভুনা, চিকেন কারি, ফ্রাইড রাইস, মিক্সড ভেজিটেবল ও আলু ফ্রাইও রয়েছে। আরও রয়েছে মাশরুম স্যুপ ও কর্ন স্যুপ। এই পাশে একটি হার্ড ড্রিঙ্কসের বার রয়েছে, এটা নিয়ে বেশি কিছু আর নাই বলি। আমি সিম্পল একটি প্লেট সাজিয়ে খেতে বসে গেলাম, কারণ আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই। এর মধ্যেই আমার অনেক খাবার খেতে হবে। কিছুক্ষণ পর বিমানের ডাক পড়ে যাবে, তাই এখন আর বেশি কথা না বলে খাওয়া শুরু করলাম। যেমনটি বলেছিলাম, খাবার শেষ না হতেই বিমানের লোকজন এসে আমাদেরকে ডেকে গেল। আমাদের বিমানটি ব্রিজে অ্যাড করা হয়েছে এবং অলরেডি 80% যাত্রী বোর্ডিং করা হয়ে গিয়েছে। কিভাবে যে সময় কেটে গেল টেরই পেলাম না। এখন দ্রুত আমাদের বোর্ডিং করতে হবে। প্রথমেই আপনাদের জানিয়েছি এয়ারপোর্টে আজকে ভিআইপি মুভমেন্ট চলছে, যার কারণে সিকিউরিটির জন্য বিমানে ওঠার সময় কোনো ধরনের ভিডিও করতে দেয়নি। সরাসরি আমরা বিমানে উঠে গিয়েছি। সম্পূর্ণ বিমান বোর্ডিং কমপ্লিট। কেবিন গেট ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে এবং বিমান ট্যাক্সিওয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। যথাসময়ে 3:01 আমাদের বিমান ট্যাক্সিওয়ে শুরু করলো। আমাদের বিমানটি রানওয়ের দিকে তার যাত্রা শুরু করলো। এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী এই বিমানটি এয়ারবাস কোম্পানির A320 মডেলের একটি অত্যাধুনিক এয়ারক্রাফট। রানওয়ের 3 নম্বর ট্রাফিকে আমাদের বিমানটি অপেক্ষা করছে টেক অফের জন্য। আমাদের আগে আরো 2টি বিমান টেক অফ করবে, তারপর আমরা টেক অফ করব। আমরা টেক অফ করে ফেললাম।
টেক অফের সময় আমার মাথা আসলে খুব ঝিম করে থাকে। আমি যে কিভাবে ভিডিও করেছি আমি নিজেই বলতে পারছি না। টেক অফের সময় উপর থেকে ব্যস্ত নগরী ঢাকাকে দেখতে খুবই সুন্দর দেখায়, যেটা আসলে আমরা যখন নিচে থাকি তখন বুঝতে পারি না। উপর থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। যেহেতু আজকে আকাশে মেঘ রয়েছে, যার কারণে ক্লিয়ার ভিউটা আসেনি। যাই হোক, আমরা মেঘের জার্নিটুকু উপভোগ করতে থাকি। বিমান টেক অফের কিছুক্ষণ পর বিমানের ক্রুরা যাত্রীদের জন্য খাবার সার্ভ করছে। আমরা কোন ধরনের খাবার খাবো সেটা নিয়ে রাব্বি কথা বলছে। কথা বলে রাব্বি 2টি নন ভেজ অর্ডার করলো। চলুন দেখে নিই এয়ার ইন্ডিয়া দুপুরের খাবারে যাত্রীদের কেমন নন ভেজ খাবার সার্ভ করে। আমাদের একটা পানি দিয়েছে, জুস, টমেটো কেচাপ, কুকিজ, লালির পছন্দের খাবার। এটা হলো আমল ক্রিম, সুগার কিন্তু এখানে ভেজ। ওয়াও, আচ্ছা না, ইটস এ কম্বো স্যান্ডউইচ। সো এটা খুব গরম। ওকে, চিকেন পরোটা চিকেন পরোটা, hot and spicy. আমাদের আবার কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল। খাবার শেষ করে আমরা আবার আমাদের মেঘের জার্নি উপভোগ করছি। ঢাকা থেকে মানালির এই ট্রিপে আমাদের ঢাকা থেকে দিল্লি এবং দিল্লি থেকে ঢাকা রাউন্ড টিকিট জনপ্রতি ঢাকা থেকে দিল্লি এয়ার ইন্ডিয়া ৭,৫০০ টাকা এবং দিল্লি থেকে ঢাকা ভিস্তারা এয়ারলাইন্সে ৫,১০০ টাকা করে পড়েছে। বিমানের খাবার এবং লাগেজ কমপ্লিমেন্টারি ছিল। 2 ঘন্টা অতিবাহিত হওয়ার পর বিমানের জানলা দিয়ে মাটির ভিজুয়াল দেখা যাচ্ছে। বুঝতেই বাকি রইল না আমাদের বিমানটি দিল্লির আকাশ সীমানায় চলে এসেছে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে দিল্লিতে ল্যান্ডিং করব। কিছুক্ষণের মধ্যে আমাদের কেবিন মেম্বাররা জানালো যে আমাদের বিমানটি ল্যান্ডিং এর প্রস্তুতি নিচ্ছে। জানালা দিয়েও নিচের ভিউগুলো আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আমাদের বিমানটি ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। অতঃপর সেফ ল্যান্ডিং। দিল্লি এয়ারপোর্টটির নাম ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যার শর্টকাট IGA। এই এয়ারপোর্টটি অনেক বড় একটি এয়ারপোর্ট। রানওয়ে থেকে ট্যাক্সিওয়ে হয়ে বোর্ডিং ব্রিজ পর্যন্ত আসতে আমাদের বিমানটি প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগে গেল। ট্যাক্সিওয়েতে আসার পথে অনেক বড় বড় বিমান যেমন এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, থাই এয়ার সহ অনেক বিমান দেখলাম। অতঃপর আমরা বোর্ডিং ব্রিজ পেয়ে গেলাম। বিমানের সামনের দিকে সিট পেলে সবথেকে ভালো দিক যেটা হয়, নামার সময় সবার আগে তাড়াতাড়ি নামা যায়। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আমাদের সিট ছিল 5ম রোতে, তাই খুব তাড়াতাড়ি আমরা নেমে গেলাম। এখন আমাদের মিশন হলো দীর্ঘ এই প্ল্যাটফর্ম অতিক্রম করে ইমিগ্রেশনের দিকে দ্রুত যাওয়া, কারণ লেট হলে আমরা অনেক পিছনে পড়ে যাব, আমাদের বের হতেও দেরি হয়ে যাবে। খুব দ্রুতই আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে ফেললাম।
আমাদের ব্যাগ আমাদের আগেই চলে এসেছে। এখানে ইমিগ্রেশনের অনেকগুলো ডেস্ক ছিল, যার কারণে আমাদের সময় খুব কম লেগেছে। যেহেতু আমাদের রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং আগেই থেকেই করা ছিল, তাই খুব বেশি সময় লাগেনি আমাদের এখন গন্তব্য হলো নতুন দিল্লির কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডে। কারণ দিল্লি থেকে মানালি যাওয়ার আমাদের বাস হলো ইন্ডিয়ার সময় অনুযায়ী রাত 8টায় কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড থেকে, যা দিল্লি এয়ারপোর্ট থেকে 35 থেকে 40 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এয়ারপোর্ট থেকে বের হলেই এখানে কাশ্মীরি গেট যাওয়ার জন্য 3টি অপশন পেয়ে যাবেন। একটি হলো প্রাইভেট ট্যাক্সি, যা আপনার থেকে 600 থেকে 700 রুপি চাবে। রয়েছে ইলেকট্রিক বাস, যা জনপ্রতি 130 থেকে 150 রুপি নেবে। আরেকটি অপশন হলো দিল্লি মেট্রো। দিল্লি মেট্রোতে এয়ারপোর্ট থেকে কাশ্মীরি গেট যেতে জনপ্রতি খরচ পড়বে 80 রুপি। যেহেতু আমাদের হাতে সময় খুবই স্বল্পতা রয়েছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি মেট্রোতে করে কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডে যাব। এয়ারপোর্ট সংলগ্ন 3 নম্বর গেট ধরে আমরা মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। মেট্রো স্টেশনে ঢুকতেই আপনাকে আপনাদের ব্যাগ এবং সকল ব্যাগেজ সিকিউরিটি চেক করাতে হবে। রাব্বি লাইনে দাঁড়িয়ে গিয়েছে টিকিট করানোর জন্য। এখানে অনেক মানুষের ভিড় রয়েছে, তাই আমি একটু দূরে দাঁড়িয়েছি। এই হলো দিল্লি মেট্রো সিঙ্গেল জার্নি কিউআর কোড সম্বলিত একটি ডিজিটাল টিকিট, যা গেটে স্ক্যান করলেই আমরা স্টেশনে এন্ট্রি করতে পারব। আমরা মেট্রোতে উঠে গেলাম। আমরা এখন প্রথমে যাচ্ছি এয়ারপোর্ট থেকে নতুন দিল্লি স্টেশন, যেখান থেকে আমাদের হলুদ কালার লাইনে ইন্টারচেঞ্জ করে কাশ্মীরি গেটগামী মেট্রোতে উঠতে হবে। 15 মিনিটের মধ্যে এয়ারপোর্ট থেকে আমরা নতুন দিল্লি স্টেশনে চলে এসেছি। এখন হলুদ মার্ক করা লাইন অনুসরণ করে আমাদেরকে কাশ্মীরি গেটগামী মেট্রো প্ল্যাটফর্মে যেতে হবে। 2টি মেট্রোর আলাদা আলাদা টিকিট, যা আমরা শুরুতেই কেটে নিয়েছিলাম। নতুন দিল্লি স্টেশন থেকে 7 মিনিটের মধ্যে আমরা কাশ্মীরি গেট স্টেশনে চলে আসলাম। আমরা এখন প্ল্যাটফর্ম থেকে বের হব। দিল্লি এয়ারপোর্ট থেকে সবথেকে দ্রুত এবং সহজভাবে কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড আসার অন্যতম একটি মাধ্যম হলো মেট্রো। মেট্রোতে আসলে আপনি সর্বোচ্চ 30 থেকে 35 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবেন। ট্যাক্সি অথবা বাসে যেখানে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিট সময় দরকার হয়। মানালি যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছি লাক্সমি হলিডের প্রাইভেট ভলভো বাস। এখন আমাদের লাক্সমি হলিডের কাউন্টার খুঁজে বের করতে হবে। কাশ্মীরি গেট মেট্রো স্টেশনে 3 নম্বর গেটের ডান পাশে লাক্সমি হলিডে বাসের কাউন্টার অবস্থিত। এই হলো লাক্সমি হলিডের বাস কাউন্টার। মানালি যাওয়ার জন্য লাক্সমি হলিডে ছাড়াও জিং বাস, ফেডেক্স সহ হিমাচল গভর্নমেন্টের সরকারি ভলভো বাসও পেয়ে যাবেন। দিল্লি থেকে মানালি যাওয়ার সময় বাসের ভাড়া তুলনামূলক কম, কিন্তু মানালি থেকে দিল্লি আসার সময় ভাড়াটা বেশি হয়ে থাকে। লাক্সমি হলিডেতে মানালি যাওয়ার জন্য আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 1150 রুপি, যেটা মানালি থেকে দিল্লি আসার সময় টিকিট প্রাইস প্রায় 2200 রুপি করে। কাউন্টারের আশেপাশে অনেক স্ট্রিট ফুড কোর্ট পেয়ে যাবেন। যদি আপনাদের ক্ষুধা লাগে বা আমাদের মতো যারা দূর থেকে আসবেন, তারা এখান থেকে হালকা কিছু খাবার খেয়ে নিতে পারেন। এখানে ডমিনোস সহ পিৎজা হাটের আউটলেট রয়েছে। যেহেতু আমাদের লাউঞ্জে এবং বিমানে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়া হয়েছে, তাই আমরা এখানে কিছু খেলাম না। আমরা বাসের জন্য অপেক্ষা করছি। যথাসময়ে আমাদের বাস চলে এসেছে। টার্মিনালে ভিড় থাকায় আমাদের বাস রাস্তায় দাঁড়িয়েছে। আমরা হেঁটে এখন বাসের দিকে যাচ্ছি। এই হলো আমাদের মানালি যাওয়ার বাস। রাব্বি আমাদের ব্যাগগুলো লাগেজ করতে জমা দিচ্ছে। জার্নি করার সময় পায়ের কাছে কোনো ধরনের ব্যাগ রাখা ও পছন্দ করে না, তাই ছোটখাটো সব ব্যাগই সবসময় লাগেজে দিয়ে দেয়। এই সুযোগে আমি বাসের ভিতরে ইন্টেরিয়র এর কিছু ভিডিও করে নিই।
ঠিক সময়ে বাস যাত্রা শুরু করলো। ইন্ডিয়ার সব ক্ষেত্রেই দেখলাম সবাই টাইম মেনটেন করে। আমাদের বাসটি এখন মাজনুকা টিলা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। দিল্লিতে কাশ্মীরি গেট এবং মাজনুকা টিলা এই দুই স্টপেজে থেকেই যাত্রী নেবে এবং যাত্রাপথে চণ্ডীগড় থেকে যাত্রী নেবে। আমাদের বাসটি চলে এসেছে মাজনুকা টিলা বাস স্ট্যান্ডে। মাজনুকা টিলা থেকে যাত্রী নিয়ে বাস মানালির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আমরা এখন আছি দিল্লি চণ্ডীগড় ন্যাশনাল হাইওয়েতে। প্রায় 2.5 ঘন্টা যাত্রা করার পর আমাদের বাস তার প্রথম যাত্রা বিরতি দিয়েছে দিল্লি চণ্ডীগড় হাইওয়ের একটি রেস্তোরাঁতে, যার নাম হাওয়াই আড্ডা। আমাদের যাত্রা বিরতি 30 মিনিটের, তাই ঝটপট করে পুরো স্পটটি এক্সপ্লোর করতে হবে। বাসে ওঠার সময় জায়গাটা অন্ধকার থাকার কারণে বাসের এক্সটেরিয়রটি তখন দেখানো সম্ভব হয়নি, তাই এখন প্রথমে আমরা আমাদের বাসটির এক্সটেরিয়র আপনাদের দেখাবো। লক্ষ্মী হলিডের এই বাসটি ভলভো 9600 সিরিজের একটি বাস এবং খুব গর্জিয়াস একটা পেইন্ট এই বাসে অ্যাপ্লাই করা হয়েছে, যা বাসটিকে আরো বেশি ফুটিয়ে তুলেছে। বাসের সাইড গ্লাসে ক্লিন ইন্ডিয়া, গ্রিন ইন্ডিয়ার একটি ট্যাগলাইন প্রমোট করা হয়েছে, যা অবশ্যই প্রশংসার দাবিদার। আমাদের বাসটি যখন রেস্টুরেন্টে প্রবেশ করে তখন আমাদের বাসের সামনে একটি উট চলে যেতে দেখেছিলেন। এটি হলো সেই উট। টুরিস্টরা 100 রুপির বিনিময়ে পুরো রেস্টুরেন্টটা একবার চক্কর দিয়ে ঘুরতে পারবেন। আসলে জোশ একটা বিষয় এটি। এই রেস্টুরেন্টটির নাম হাওয়াই আড্ডা, যার কারণে পুরো রেস্টুরেন্টটি বিমানের এয়ারক্রাফটের শেপে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটি বোর্ডিং পয়েন্টও রয়েছে, যেখান থেকে আপনারা চাইলে ফুড অর্ডার দিয়ে তারপর বিমানের ভিতর মানে রেস্টুরেন্টে প্রবেশ করতে পারবেন। এই রেস্টুরেন্টটি অনেক পরিপাটি করে সাজানো রয়েছে। এখানে অনেক অ্যাডাল্ট গেম এবং বাচ্চার জন্য একটি শিশু পার্কের ব্যবস্থা করা হয়েছে। রয়েছে অনেকগুলো স্টোর, যেখানে বিভিন্ন ধরনের সামগ্রী আপনারা পেয়ে যাবেন।
35 মিনিট পর আমাদের বাসটি পুনরায় তার যাত্রা শুরু করলো। যাত্রাপথে অসংখ্য টানেলের ভিতর দিয়ে আমাদের বাসটি যাত্রা করে। আর যেহেতু আমার সিটের পাশে ওয়াইড অ্যাঙ্গেলের একটি উইন্ডো রয়েছে, সম্পূর্ণ ভিউটা দেখতে অসম্ভব ভালো লাগছে। সারাদিনের জার্নিতে আমরা অনেক ক্লান্ত, তাই এখনের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল সকালে। গুড মর্নিং ভিউয়ার্স, সারা রাতের জার্নি শেষে সকাল সকাল আমরা চলে এসেছি হিমাচল প্রদেশ। বর্তমানে আমরা সিমলা কুল্লু রোডে রয়েছি, আর ঘন্টা দুয়েকের মধ্যে আমরা মানালি পৌঁছে যাব। সকাল হতে হতেই মানালির সৌন্দর্য বা হিমাচলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। বাইরের ভিউ দেখে আমি রীতিমধ্যে স্তব্ধ হয়ে গিয়েছি, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমার সাথে আপনারাও সৌন্দর্যটি উপভোগ করুন। কুল্লুতে 10 মিনিটের জন্য আমাদের বাস যাত্রা বিরতি দিয়েছে। টানা 11 ঘন্টা জার্নির পর যাত্রীদের ওয়াশরুম এবং একটু হাঁটাহাঁটির জন্য এই বিরতিটি দেওয়া হয়েছে। বাহিরে মাত্রা অতিরিক্ত ঠান্ডা, যেহেতু আমার জামাই সবগুলো ব্যাগ লাগেজে দিয়ে দিয়েছে, তাই সাথে কোনো ধরনের শীতের কাপড় এই মুহূর্তে নেই। আমি একটু করে বাইরে গিয়ে আবার দৌড় দিয়ে সিটে উঠে গিয়েছি। অসম্ভব ঠান্ডা বাহিরে, -4 ডিগ্রি সেলসিয়াস। আমাদের বাস মানালির দিকে এগিয়ে যাচ্ছে। জানতে পারলাম 6 মাস আগের বন্যাতে এখানে রাস্তার অনেক ক্ষতি হয়েছে। ভাঙা যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এটি পুরোটাই রাস্তা ছিল। যদিও এখন আবার রাস্তার মেরামত ও বাঁধের কাজ চলছে। অবশেষে ক্যামেরায় ধরা দিল দূরে সাদা বরফের পাহাড়। সম্পূর্ণ পাহাড়টি বরফের চাদরে ঘেরা, যা দেখতে অসম্ভব ভালো লাগছে। যতই মানালির কাছাকাছি যাচ্ছি, বাইরের তাপমাত্রা ততই কমতে শুরু করেছে। এখন -6 ডিগ্রি সেলসিয়াস। ওয়েলকাম টু মানালি ভিউয়ার্স। ফাইনালি আমরা চলে আসলাম মানালি প্রাইভেট ভলভো বাস স্ট্যান্ডে। এখানে বাস আমাদের নামিয়ে দিয়েছে। দিল্লি ও অন্যান্য স্টেট থেকে আসা সকল প্রাইভেট বাসসমূহ এই স্ট্যান্ডে সকল যাত্রীদের নামিয়ে থাকে। বাস থেকে নামার পরপরই আপনাকে গাড়ি, হোটেল ও ট্যুর প্যাকেজের বিভিন্ন এজেন্টরা আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। তাই এখান থেকে আপনারা বুকিং করার আগে অবশ্যই জেনে বুঝে করবেন। যেহেতু আমরা আগে থেকে বুক করে এসেছি, আমাদের জন্য গাড়ি অলরেডি অপেক্ষা করছিল। বাস থেকে নামা মাত্রই ড্রাইভার আমাদের রিসিভ করে গাড়ির দিকে এগিয়ে নিল। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। প্রাইভেট বাস স্ট্যান্ড থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে কার্নিয়াল রোডে আমাদের হোটেল স্কাই মেয়াদোসে আমাদের রুম বুকিং করা আছে। চলে এলাম আমাদের হোটেলে, হোটেল স্কাই মেয়াদোস। হোটেলটি দেখে আসলে মনটা খুব ভরে গেল।
হোটেল থেকে দূরে সাদা পাহাড় স্পষ্ট দেখা যাচ্ছে এবং হোটেলটির চারদিকে অপরূপ সুন্দর। ঢাকা থেকে মানালি আসতে সর্বমোট আমাদের ২৬ ঘন্টা সময় লাগে। এই ২৬ ঘন্টা টানা জার্নির উপরেই ছিলাম আমরা, তাই আমাদের দিনটি পুরাই আমরা রেস্ট করে কাটাবো। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী পর্বে আমরা আমাদের হোটেলটির বিস্তারিত ইনফরমেশন এবং মল রোডে কিভাবে ঘোরাঘুরি করলাম, কি করলাম পুরো বিকেল জুড়ে এবং পরবর্তী দিনের জন্য শিশু, সোলাংভ্যালি, কক্সবাজার ও গ্রাম্য যাওয়ার জন্য গাড়ি ভাড়া কিভাবে করলাম তার বিস্তারিত আলোচনা করব।